আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, একটা জিনিস নিশ্চয়ই আজকে 17 তারিখ সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আজকে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, আমিও দেখছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এত বড় একটা দল, কিন্তু সেই দলের সাফল্য কিন্তু আসলো একজন মানে পুরনো প্লেয়ারের পা থেকে। উনি এবার এটা ওনার 6 বারের মতো উনি বিশ্বকাপে অংশ নিচ্ছেন, মেসি। এবং উনি আজকে হ্যাট্রিকও করলেন। হ্যাট্রিক করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের অধিকারী কিন্তু হয়েছে। মানে এই যাবৎ যত বিশ্বকাপ হয়েছে সবগুলো গোল যোগ করলে ওনার গোলই সবচেয়ে বেশি। তো কেমন দেখলেন? কেমন, আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন? ধন্যবাদ। জি, আমি আর্জেন্টিনার সাপোর্ট। আমি 86-র বিশ্বকাপ থেকে, তখন ছোট, ফুটবলের উন্মাদনাটা পুরোপুরি বুঝি না, তারপরেও আর্জেন্টিনার সমর্থক হয়েছিলাম, এখন পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক হিসাবে আছি। আপনি যথার্থই বলেছেন যে ফুটবল এমন একটা খেলা যেটা পুরো বিশ্বকে এক ধরনের উন্মাদনা তৈরি। যারা জীবনে কখনো বলে পা ছোঁয়নি, কখনো মাঠেও একবার আসেনি, তাদের মধ্যেও যে উন্মাদন, এবং এটা ধনী গরিব সব মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। আমরা এই খেলার নান্দনিকতাটা উপভোগ করতে চাই। খেলাটা আসলে উপভোগের বিষয়, এটা নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ করার বিষয়। আমাদের দেশে কয়েকটি জায়গায় পত্রিকায় এসেছে যে এটাকে নিয়ে এক ধরনের সমাজের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ ছড়িয়ে পড়ছে। আমার ধারণা যে দলগুলোকে আমরা সমর্থন করি, তারা যদি এই সংবাদটি পান, তারা নিশ্চয়ই হাসবে। আর্জেন্টিনার মেসির কথা বলেছেন, তিনি এখন পর্যন্ত যে জাদুতে পৃথিবীকে মোহিত করছেন, এটি যেমন ঠিক, আবার এই বড় দলগুলো তাদের লিডারশিপ, তাদের স্টার সংখ্যা কিন্তু খুবই, একজন বা দুইজন, এর বাইরে তারা সেই ধরনের খেলোয়াড় সৃষ্টি করতে এখনো পারে। তারপরেও আমরা চাইব যতটুকু সময় আছে তারা তাদের নৈপুণ্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন, এবং আমরা চাইব এই টিমগুলো এক বা দুজন ব্যক্তির উপরে নির্ভরশীল না হয়ে আস্তে আস্তে আরো এই ধরনের অসংখ্য মেসি, অসংখ্য রোনালদো প্রত্যেকটা টিমের মধ্যে তৈরি হবে এবং ফুটবলকে উপভোগ করে। একটা যে বিষয়, ধরেন মেসি যেমন নিজের নৈপুণ্য দিয়ে, নিজের দক্ষতা দিয়ে আলোচনায় এসেছেন এবং সারা দুনিয়া ওনাকে চিনছেন, ওনাকে প্রশংসা করছেন। তো অনেকে কিন্তু আবার এরকম সুকর্মের বিপরীতে অন্য নানা রকম কর্মকাণ্ড দিয়েও আলোচনায় কিন্তু এসে যান। অনেকে কম বয়সে এসে যান, অনেকে মাঝারি বয়সে আসেন। এটা বললাম এই কারণে, আপনি খেয়াল করবেন আমাদের এই নতুন সরকারের মধ্যে আমরা একজন প্রতিমন্ত্রীর নাম বেশ আলোচনায় দেখছি, মিডিয়া গুলোতে প্রতিনিয়ত আসছে। আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহেব, জাতীয় সংসদেও দেখলাম ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, ওনাকে ব্যাখ্যা দিতে হচ্ছে। তার আগে দেখলাম যে কক্সবাজারের একটা অনুষ্ঠানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে নাকি অনেকে খুব পাওয়ারফুল মন্ত্রী হিসাবে বলেন, তিনিও বলছেন, তিনিও প্রকাশ্যে জনসভায় বললেন যে সরকারের সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী নাকি মীর সাহেব, এবং ওনাদেরও নাকি ওনাদের এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য ওনার দপ্তরে যেতে হয়। আমি না একটা জিনিস বুঝতে পারি না, আপনি আমাকে একটু ব্যাখ্যা করবেন যে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যদি যেতে হয় সবাইকে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য, মুসাবিদা করার জন্য, তাহলে সেখানে তো একজন পূর্ণ মন্ত্রী আছেন এবং উনি দলের মহাসচিব। তাহলে দলের মহাসচিব যে মন্ত্রীর, যে মন্ত্রণালয়ের মন্ত্রী, পূর্ণমন্ত্রী, সেখানে একজন প্রতিমন্ত্রী খুব পাওয়ারফুল, এটা আবার স্বরাষ্ট্রমন্ত্রী ওপেন জনসভায় প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে উচ্চারণ করেন কিভাবে?
এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, একজন মন্ত্রী কেন নিজের এলাকার উন্নয়নের জন্য তদবির করবেন? উনি তো সারা দেশের মন্ত্রী, নিজের এলাকা মানে থাকবেন, নিজের নির্বাচনী এলাকায় কেন ওনার এলাকা হবে? উনি তো সারা দেশের মন্ত্রী। তো এই যে মানসিকতাগুলো, যেগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং উনিও বিখ্যাত হয়ে গেছেন নানা রকম নামকরণের মাধ্যমে। ওনার 2 পুত্রের নাম, ওনার বাড়ির নাম দিয়ে স্থায়ী করার চেষ্টা করছেন। এই নামকরণের প্রবণতা গুলিই বা কতটুকু স্থায়ী হয়? ধন্যবাদ। আমি সালাউদ্দিন সাহেবের ওই বক্তব্যটা শুনেছি। প্রথম জায়গাটা, সালাউদ্দিন সাহেব কি এটি মন থেকে বলেছেন নাকি একটু ঠাট্টা করেছেন এটি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে নানা রকমের বক্তব্য আসছে। চট্টগ্রাম শহর কয়েকদিন আগে যখন পানির নিচে ডুবে গেল, এই দায়টা কিন্তু বর্তমান সরকারের। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলেন, কিন্তু তিনি গিয়ে বললেন এটা আর্টিফিশিয়াল, এটা এআই দিয়ে তৈরি করে ছবি ছাড়া হয়েছে। মেট্রো রেলের নিচে যেদিন কোরবানির পশুর হাট বসানো হলো এবং তিনি বসিয়েছিলেন, তিনি সরকারি দলের একজন নেতা, সরকার কিন্তু তার 30 লক্ষ টাকা জরিমানা করেছে তদন্ত কমিশন। তার মানে হচ্ছে যে তিনি ঘটনাটি ঘটিয়েছেন। অথচ এই প্রতিমন্ত্রী এসে বললেন যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি করা হচ্ছে। অর্থাৎ তিনি পাবলিক যে সেন্টিমেন্ট এবং কোথাও কোথাও সত্যতার বাইরে গিয়ে তিনি তার মতো করে একটি বক্তব্য হাজির করছেন ঘটনার প্রেক্ষিতে, যেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। এবং অনেক জায়গায় তিনি সত্যকে আড়াল করার চেষ্টা। আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি রাজনীতিতে কতগুলো সংস্কৃতির পরিবর্তনের চেষ্টা করছেন তার ব্যক্তিগত নানা আচার আচরণ দিয়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই বার্তাটা সবার কাছে যাচ্ছে না। এমনকি তার রানিং মেট যারা, তারাই বার্তাটা অনুধাবন করতে পারছে। বেগম খালেদা জিয়ার নামে একটা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, এই প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে যাওয়ার পর তিনি সেটিকে বাতিল করে দেন। অথচ তার সরকারের একজন প্রতিমন্ত্রী তার নিজের সন্তানের নামে, নিজের গ্রামের নামে যে নামকরণটা করলেন, এবং এটিকে আড়াল করার জন্য পার্লামেন্টে এক ধরনের মিথ্যাচার পত্রিকায় এলো যে তিনি ডিও লেটার পাঠিয়েছিলেন, প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। কিন্তু যখন এটি পার্লামেন্টে তোলা হলো, তিনি বলছেন এটি কাকতালীয়। অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে তথ্য গোপন করছেন। আবার এই নিউজটি আসার কারণে তার সম্ভবত এক সমর্থক কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা। তিনি ভুল করবেন, তিনি অন্যায় করবেন, প্রধানমন্ত্রী বা তার দল যে মেসেজটা দিতে চাইছেন তিনি সেটিকে অবজ্ঞা করবেন, এটির প্রতিবাদ হলে তিনি মামলা করেন বা তার পক্ষ থেকে কেউ মামলা করেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এদের সংখ্যাটা যখন বাড়তে থাকে, তখন আমাদের জুলাইয়ের পরে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ক্রমশই ম্লান হয়ে যায়। আপনি বৈষম্যের কথা বলেছেন, তিনি একজন মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রী, তিনি সারা দেশের মন্ত্রী বলেন। রাজনৈতিক সরকারের সময়টি যেমন দেখা যায়, অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু আমরা দেখছি হাসনাত আবদুল্লাহর জেলা পরিষদ থেকে বা সরকারের কাছ থেকে প্রকল্প নেওয়া নিয়ে, সজীব ভুইয়ার প্রকল্প নেওয়া নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল যে তারা যে আন্দোলনটি করেছিলেন এটি বৈষম্যের বিরুদ্ধে। অথচ তাদের প্রভাব ছিল বলে তারা তার নিজ এলাকার জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়ে গেছেন। এটাকে আমি অনৈতিক। সিনিয়র জুনিয়র মন্ত্রীর কথা বলেছেন। আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছিলেন রাজনীতি থেকে বিদায় নিতে চাই। এই কথার পরে কিন্তু অনেক জায়গায় এই প্রশ্নটি এসেছে যে তিনি তার মন্ত্রণালয়ে এক ধরনের, এবং সেটি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের ভেতর থেকে আরো স্পষ্ট হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তার মন্ত্রণালয়ে তার যে কর্তৃত্ব সেটি কোনোভাবে খর্বিত হচ্ছে, অথবা
তিনি কি প্রপারলি সেখানে কাজ করতে পারছেন না? মজার ব্যাপার হলো, মাসুদ ভাই আপনি বহুদিন ধরে সাংবাদিকতা করেন, আমরা রাজনৈতিক কর্মী। আমি বগুড়াতে বেশ কয়েকজন বিএনপি নেতার নাম জানি, যারা গত 15 বছর জেল খেটেছেন, অত্যাচারিত হয়েছেন, রাজনীতি করেছেন, মাঠে ছিলেন, কিন্তু এই ভদ্রলোকের নাম কি কোথাও শুনেছেন? নির্বাচনের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা তার নাম, তো এটা আমরা শুনলাম কি শুনলাম না, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা শুনছি, আমরা দেখতে পাচ্ছি তিনি এক ধরনের বিতর্ক তৈরি করছেন, সরকারকে বিব্রত করছেন। এই ক্ষেত্রে স্পষ্ট পরামর্শ বলেন, দাবি বলেন, এটাকে থামাতে হবে। কারণ জুলাইয়ের অভ্যুত্থানটা এগুলো দেখার জন্য হয়। জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন। সেই পরিবর্তনের স্পিড যারা ধারণ করবে না, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যারা সম্মান করবে না, তারা সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক, প্রশাসনে থাকুক, অবশ্যই তাদেরকে তার তিনি যে কাজটি করছেন সেই অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ। আমরা চাইব প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টাগুলো এই ধরনের একজন দুইজন মন্ত্রী প্রতিমন্ত্রীর জন্য সেটি যেন ব্যর্থ না। জি, আমরাও তাই চাই। এবং সংসদে আমরা, যদিও আমি বলেছিলাম যে আমরা তো বিগত 3টা সংসদে আসলে জাতীয় সংসদে কোনো চেহারাই দেখিনি, 2014, 18 কিংবা 24-এ জাতীয় সংসদে যে বিরোধী দল আছে সেটাও বুঝতে পারিনি। এবার আমরা বুঝতে পারছি, এবার আমরা বিরোধী দলকে পাচ্ছি। বিরোধী দল সরকারের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছেন, প্রতিবাদ করছেন, পাল্টা যুক্তি দিচ্ছেন। এগুলো একটু আমার কাছে মনে হয় যে ভালোই। কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু দৃশ্য দেখছি, যেগুলো দেখতে যে অনেক সময় একটু লজ্জিত হচ্ছি। আবার অনেক সময় ভাবছি যে এই লোকটাই কি আমাদের সংসদ সদস্য হয়েছেন? যেমন আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন বেশ কিছু বিষয় আসছে, এগুলো জাতীয় সংসদে কেন আসে এটা আমরা বুঝতে পারি না। কিছু কিছু আপনার আহ মিথ্যাচার, যেমন কালকে দেখলাম একজন জামাতের সংসদ সদস্য বলতেছিলেন ওনার ফ্যামিলি মানে কতজন, 23 জন না 24 জন মুক্তিযোদ্ধা আছেন। তারপর ওনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, দাদা শহীদ হয়েছেন, তারপর ওনার জন্ম হলো 81 সালে। এই যে কথাগুলো। আবার আরেকজনকে দেখলাম খুব অভিজাত শ্রেণীর একজন মহিলা হয়তো হবেন, নারী হবেন, যিনি সংসদ সদস্য হয়ে বিভিন্ন মানে রাস্তায় কি হচ্ছে এটা বাংলায় মিলিয়ে বলতে যে একটু ঝামেলায় পড়ে গেল। বলেছেন ভালোই, কিন্তু ভাষার শব্দ চয়নগুলো এমন ছিল যে মানুষ এখানে হাসাহাসি করছে। তো এই সংসদের যে বিভিন্ন রকম কর্মকাণ্ড আপনি দেখছেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। প্রথমত এই সংসদের যে ইতিবাচক দিকটা আপনি শুরুতেই বলেছেন, গত 2-3টি সংসদের কি আলোচনা হয়, কি কথা হয়, এগুলো মানুষের আগ্রহের জায়গায় ছিল না। এবারের যে পার্লামেন্টটা গঠিত হয়েছে, নির্বাচন নিয়ে অনেক রকমের কথা থাকার পরেও এখন পর্যন্ত মানুষ পার্লামেন্টটা শুনতে চাইছে। মানুষ শুনছে, কথাবার্তাগুলো আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমাদের পার্লামেন্টে প্রতি মিনিটে 2,74,000 টাকা খরচ হয় এই পার্লামেন্টের সেশন পরিচালনা। এই টাকাটা পাবলিকের টাকা। সুতরাং সেখানে আলোচনাগুলো পাবলিকের আলোচনা হবে, এটা আমরা জানি। গতকালকে বা পরশুদিন একজন সংসদ সদস্য গতকালকে ইংরেজিতে ভুলভাল বক্তব্য দিয়ে এটিকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছেন, এবং এর আগেও এই ধরনের অপ্রাসঙ্গিক বেশ কিছু বিষয় এসেছে। এই পার্লামেন্টের অনেক সদস্য জীবনে প্রথমবারের মতো এমপি হয়েছেন, ফলে তাদের কতগুলো সীমাবদ্ধতা থাকবে আচরণ, কিন্তু ইথিক্সের জায়গাটায় তাদেরকে দৃঢ় থাকবে। মুক্তিযুদ্ধের বিষয়ে আমার কাছে এটি খুব ইন্টারেস্টিং। এর আগেও কিন্তু বিরোধী দলের যিনি নেতা তিনি বলেছেন তার পরিবারের কারা কারা মুক্তিযুদ্ধের শহীদ। তারপরে বিরোধী দলের উপনেতা তিনি বলেছেন ছোটবেলায় তিনি মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা। মূল বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে একটি অংশ মুক্তিযুদ্ধকে বিলীন করে দিতে চান, ম্লান করে দিতে চান। এটি যেমন সত্য, আবার একটি অংশ তাদের ভেতরের কেউ কেউ যখনই সুযোগ পান তখনই মুক্তিযুদ্ধকে নিয়ে আসেন
তথ্য বিকৃত করেন, ভুল তথ্য দেন, মিথ্যা কথা বলার ভেতর থেকেও তারা মুক্তিযুদ্ধের তার সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণ করতে চান। তার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ এটি অবিনশ্বর। আপনি রাজনীতির যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের রাজনীতির যে পথ যে মতাদর্শ ধারণ করেন না কেন, মুক্তিযুদ্ধটা এমনই একটা শাশ্বত বিষয় যেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং সে কারণে ভুল তথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা এগুলো দিয়ে এক ধরনের তার সাথে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরার চেষ্টা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমরা অবশ্যই চাই পার্লামেন্টে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। গত দুদিন ধরে শুনছি বিরোধী দল কুশিন ইস্যুতে তারা নোটিশ দিয়েছেন, কিন্তু সরকারি দল সেটি গ্রহণ করছেন না, সেটি নিয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন। এটি যদি সত্য হয় তাহলে এটি অনাকাঙ্ক্ষিত এবং এটা অন্যায্য। একই সঙ্গে ইস্যুগুলো রেইজের ক্ষেত্রে এক ধরনের পক্ষপাত আছে। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এই পার্লামেন্টে সরকারি দলও তুলতে চায়নি, তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বিরোধী দলও চায়নি। যেমন আমেরিকার সাথে চুক্তি, দেশ বিরোধী যে চুক্তি, সেই চুক্তি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি পার্লামেন্টে তোলার চেষ্টা করেও সরকারি দলের যেমনি সহযোগিতা পাননি, বিরোধী দলও কিন্তু তার পাশে দাঁড়ায়। অর্থাৎ হামের টিকা বলেন, প্রশাসনের অব্যবস্থাপনা, সন্ত্রাস, এই বিষয়গুলো নিয়ে তার অর্থ হলো সরকারি দল এবং বিরোধী দলের ইস্যু সিলেকশনের ক্ষেত্রে তাদের একটা চয়েস আছে। অথচ মানুষ চায়, যেহেতু তার টাকা দিয়ে এই পার্লামেন্টটা চলছে, অবশ্যই তার যে ইস্যুগুলো আছে, তার জীবন ঘনিষ্ঠ দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, জুলাইয়ের যে কমিটমেন্ট, এগুলোর বাস্তবায়ন, এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, আমরা এটি চাই। এবং পার্লামেন্টের সদস্য যারা, তারা যেখানে বসেছেন, যেখানে গেছেন, তার মর্যাদাটা তারা রক্ষা করবেন, অনুধাবন করবেন, এটাও। জি, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে আমাদের আওয়ামী লীগ আমলে যিনি আইজিপি ছিলেন বেনজির আহমেদ, উনি দুবাইয়ে ধরা পড়েছেন। সরকার তাকে আনার চেষ্টা করতেছে, দুদকের মামলাও আছে তার বিরুদ্ধে, অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে খুব একটা একটু কৌতুককর মনে হয়েছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট আছেন, বেশ কয়েকজন, তাদের নাকি আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা চিনতাম, তারা বলার চেষ্টা করছেন যে আসলে বিনয়জি ধরা পড়ে না, এটা নিয়ে এই সরকার নাটক করছে। এমনকি ওই বহুল আলোচিত একজন খুনের আসামি ছিল যে আরাব খান, দুবাইয়ে স্বর্ণের ব্যবসা, এই আরাব খানও দেখলাম একটা ফেসবুক লাইভে এসে দাবি করছেন যে এগুলো মিথ্যা প্রচারণা, বেনজিরকে আসলে ধরাই পারেনি, ধরতেই পারেনি। এবং আরেকজন অ্যাক্টিভিস্ট উনি বললেন যে বিনোজিনকে এই সরকার, বিএনপি সরকার কখনোই দেশে আনতে পারবে না, এই কারণে যে আসলে বিনোজিন ধরাই পড়ে। তো এই যে যেখানে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা করছেন, সেখানে উনি ধরা পড়েন নাই বলে যে প্রচারণা চালানো হচ্ছে, এর মাধ্যমে কি তাদের অ্যাটিটিউড, কি তাদের ইচ্ছা? যে ব্যক্তিটার কথা বলছেন, বাংলাদেশের পুলিশের শীর্ষ কর্মপদে যারা বসেছেন তার মধ্যে সব থেকে বিতর্কিত, সব থেকে দাম্ভিক ব্যক্তিটি ছিলেন বেনজির আহমেদ। তিনি যে সরকারের অধীনে ছিলেন, তার হাবভাবে মনে হতো তিনি ওই সরকারের প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকেই তিনি গুনায় ধরতেন, এবং সরকারও তাকে এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। বেনজির আহমেদ তৈরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষক। এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার হজম করতে না পেরে তাকে দেশ ত্যাগের সুযোগ দেয়। এখন তিনি গ্রেপ্তার হয়েছেন না আটক হয়েছেন, এটি নিয়ে বিতর্ক হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং বিভিন্ন মিডিয়া যে তথ্যগুলো দিচ্ছে তার মধ্যে কতগুলো ভাষাগত, শব্দগত পার্থক্য আছে। তবে তার মতো একজন দাম্ভিক পুলিশ কর্মকর্তা বিদেশে আটক হন আর গ্রেপ্তার হন, এটাও এক ধরনের তার পরাজয়, এটাও তার এক ধরনের পরাজয়।
দ্বিতীয়ত হচ্ছে যে তার বিরুদ্ধে যে অপরাধগুলো অবশ্যই তার বিচার হওয়া দরকার এবং তিনি আইনের কাছে তার নিজের পজিশন তুলে ধরতে পারবেন সেই সুযোগটাও তাকে দেওয়া। এখন তাকে ফেরত আনা যাবে কি, এটা শুধু সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে না। যেহেতু আন্তর্জাতিক কয়েকটি সংস্থা এর সাথে যুক্ত হয়ে পড়েছে, দুবাই, আরব আমিরাত সরকার ইন্টারপোলের সাথে যুক্ত আছে, আরব আমিরাতের আদালত যুক্ত আছে, সুতরাং আমরা চাইলেই যে তাকে ফেরত আনা যাবে এমনটা না। আরাফ খানের কথা বললেন, তাকেও তো সরকার ফেরত আনতে চায়। এই ধরনের অসংখ্য অপরাধী আছে যাদেরকে ইন্টারপোলের রেড নোটিশ থাকার পরেও তাদেরকে আমরা ফেরত আনতে চাই। বেনজির আহমেদকে সেই দেশ ফেরত দেবে কিনা এটি নির্ভর করবে এই সরকারের কূটনৈতিক দক্ষতা এবং তার আন্তরিকতা। আর আওয়ামী লীগের কর্মীদের আচরণের কথা যেটি বলছেন, গত 1.5 বছরে আওয়ামী লীগের উপরে অনেক রকমের দমন পীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, এটিও সত্য। আওয়ামী লীগের অনেক মানুষ আছেন যারা অপরাধী, মিথ্যা না, আবার নিরীহ নিরপরাধ মানুষও আছে, কিন্তু অপরাধের জন্য সবাই সাফার করছে, এটি সত্য। কিন্তু ক্ষমতার থেকে চলে যাওয়ার পর এখন পর্যন্ত আমি একজন মানুষকেও দেখলাম না তাদের মধ্যে কোনো শুভ বোধ অথবা তাদের মধ্যে কোনো রিয়েলাইজেশন এসেছে যে আমাদের এই এই জায়গাগুলোতে ভুলছি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, দুর্নীতি, সন্ত্রাস, বহু কিছুকে তারা কেবল আড়াল করতে চায় মুক্তিযুদ্ধের ইস্যুকে সামনে। তারা দেখাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে দেশ চলে গেছে এবং এর আড়ালে তাদের যে সমস্ত অপকর্ম, খারাপ কাজগুলো, এগুলো তারা আড়াল করতে চায়। আওয়ামী লীগের এই কর্মীরা যে আচরণগুলো করছে এর ভেতর থেকে তাদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। কারণ তাদের যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, পর্যায়ক্রমে হয়তো সরকার এখানে যদি সফলতা দেখাতে পারে, নিশ্চয়ই সরকার তার রাজনৈতিক কৌশল ঠিক করে তাদেরকে আস্তে আস্তে করে ধরে আনার উদ্যোগ গ্রহণ করে। আমি জানি না আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট বলেন, কর্মী বলেন, তারা কেন এই ধরনের একজন ঘৃণিত ব্যক্তির পক্ষে, বিতর্কিত ব্যক্তির পক্ষে কেন অবস্থান নিয়ে তাদের রাজনীতিকে আরো ঘোলাটে করছে। যদি শুভবোধের কেউ হয়, আমি আশা করব পাবলিকের এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপক্ষে তারা যেন অবস্থান গ্রহণ না করে। তাতে তাদের প্রতি মানুষের যে সিম্প্যাথিটা তৈরি হচ্ছে মাঝে মধ্যে, সেগুলোকে তারা নষ্ট করে। যে আমি একটু শেষ একটা প্রশ্ন ছোট করে যদি বলেন, আপনার সময়ও নাই। সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, উনি দিল্লি গেলেন, আবার ফিরে এলেন। এই যে একটি জটিলতা, শেষ মুহূর্তে ওনাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও উনি আর সেখানে ঢুকলেন না, ফিরে এলেন, কিন্তু ওনার টিমের যারা ছিল তারা আবার চলে গেলেন। তো এটা কি আপনি আসলে এতে কি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন একটু বাড়বে না কমবে? এর আগে কিন্তু খলিলুর রহমান সাহেব ভারতে গিয়েছিলেন এবং জাহিদ সাহেবের সাথে যে টিমের সদস্যরা ছিলেন, বাকি 3জন কিন্তু ইমিগ্রেশন পার হয়ে গেছে। শুধু জাহিদ সাহেব যেতে পারে, তাকে বসিয়ে কতগুলো প্রশ্ন করা হয়েছে এবং সময়টি বেশি লাগার কারণে তিনি বিরক্ত হয়ে রাগ করে চলে এসেছেন। আমার ব্যক্তিগত যেটা ধারণা, যে এই জায়গাটায় আসলে ভারত নীতিগতভাবে বাংলাদেশের কেউকে তার দেশে ঢুকতে দেবে না, বিষয়টি এরকমের মনে হয়। ভারতের অনেক আচরণ আপনি সমর্থন করবেন না, আমরাও সমর্থন করি না, এটি সত্য। কিন্তু এই জায়গাটায় সম্ভবত প্রসিডিউরটা প্রপারলি মেনটেন করা হয়। জাহিদুর রহমান সাহেব তিনি তো এখন আর সাধারণ মানুষ না, তার গ্রিন পাসপোর্ট নিয়ে চলার কথা না, তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে তার চলা উচিত। কেন তিনি এটি করলেন না, এবং এর ভেতর থেকে যে তর্কটা তৈরি হলো, স্বাভাবিকভাবে দুপক্ষ যে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা করছিল, সেখানে এক ধরনের ছন্দপতন হলো। যাই বলেন না কেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে, এটি কিন্তু ইতিহাসে লেখা থাকে এবং সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলেও হতো। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শহীদুজ্জামান শহীদ।
প্রিয় দর্শক, আপনারা শহীদ ভাইয়ের কথা শুনলেন। আমি কেবল একটা কথাই বলবো না কথা থেকে, যে রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে রাজনৈতিক নেতাদের কথাবার্তাও থাকবে, কিন্তু আমরা তাদের কাছ থেকে সবসময় একটা সেন্সিবল আচরণ আশা করি। জোর করে নাম প্রতিষ্ঠা করা যায় না, ক্ষমতার অপব্যবহার করেও নাম প্রতিষ্ঠা করা যায়। নাম প্রতিষ্ঠা কিভাবে করতে হয় এটা নিশ্চয়ই আজ সকালে আপনারা মেসির কাছে দেখেছেন। নিজের কাজ দিয়েই নিজের নামটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে হয়। আমাদের এই আলোচনা যখন চলছে তখন বিশ্বকাপও চলছে। আজকে আর্জেন্টিনার বিজয়ী হলো, আমার ধারণা আর্জেন্টিনার সমর্থকরা এই বিজয় উদযাপন করবেন। সেখানেও আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেদের বিজয়টা উদযাপন করেন, অন্যকে হেরা প্রতিপন্ন করবেন না। আমি দেখেছি ব্রাজিল প্রথম খেলায় মরক্কোর কাছে ড্র করেছে, এটা নিয়ে যেমন উল্লাস করার দরকার নেই। মরক্কো তো একটা টিম, তাদেরকে অনার করুন, সবাই মিলে আনন্দ করি। এটাই হোক আমাদের বিশ্বকাপ নিয়ে চিন্তা। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।